আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ডাক্তারবৃন্দ এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের ক্লাসের আলোচনা হলো টিউবারকুলার ডায়াথেসিস সম্পর্কে। এই টিউবারকুলার ডায়াথেসিস কয়েকটি মাইজোমের সমন্বয়ে সৃষ্টি হয়। মানবদেহে এর প্রভাব অত্যন্ত কঠিন, অনেক ব্যাপক, এবং যে দেহে টিউবারকুলার মায়োজোম আছে বা টিউবারকুলার ডায়াথেসিস টু ডিজিজ আছে, তাদের জীবনে শান্তি নাই। রোগ একটার পরে একটা তার সিমটম পরিবর্তন করে, তার দর্শন পরিবর্তন করে করে রোগীকে একেবারে শেষ করে ফেলে। যদিও অতি তাড়াতাড়ি হয়তো ভবলীলা সাঙ্গ না হয়, কিন্তু তার শান্তি থাকে না, পৃথিবীতে তার শান্তি নাই। কারণ তার মনেরও স্থিরতা নাই, মনেরও পরিবর্তনশীলতা এবং তার রোগেরও পরিবর্তনশীলতা চলে আসে। তা যা হোক, এটা এই টিউবারকুলার ডায়াথেসিস আমাদের আগের যে টিউবারকুলার মায়োজোমের ট্রিটমেন্ট করা হতো, সেই ধরনের ট্রিটমেন্ট এখন করা হয় না। রিয়েল হোমিওপ্যাথি অথবা পজিটিভ হোমিওপ্যাথিতে এর চিকিৎসা সম্পূর্ণ ভিন্ন দর্শনের উপর ভিত্তি করে। সেই দর্শন কি, সেইটাই আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই ক্লাস। যদিও সমাজে আমাদের এই টিউবারকুলার ডায়াথেসিসের মানুষের সংখ্যা কম, কিন্তু যে আক্রান্ত তাকে এই সঠিক চিকিৎসা না দিলে সে রোগ থেকে মুক্তি পাবে না, বা এই টু ডিজিজ থেকে কখনোই মুক্তি পাবে না। এমনকি আমাদের চিকিৎসাতেও যথেষ্ট সময় লাগে, এক বা একাধিকবার 6 সাইকেল কমপ্লিট করা লাগে। এখন 6 সাইকেলটা কি? 6 সাইকেল সম্পর্কে আমরা পরবর্তী কোনো ক্লাস আলোচনা করব। তো টিউবারকুলার ডায়াথেসিসের দর্শনটা কি? দর্শন হলো সোরা এবং সিফিলিসের মতো এর কোনো আর্লিয়েস্ট লাইফে ডিপ অ্যাটাচমেন্ট থাকবে না। আর্লিয়েস্ট লাইফ নো ডিপ অ্যাটাচমেন্ট, অর্থাৎ আর্লিয়েস্ট লাইফে কোনো ডিপ অ্যাটাচমেন্ট থাকবে না। পরিবারের কারোর সাথে বা অন্য কারোর সাথে জেনেটিক্যালি গভীর সম্পর্ক থাকবে না। থাকবে আলতো আলতো, এবং কখনো থাকবে কখনো থাকবে না। ধারাবাহিকভাবে পিআরএস এর মতো এবং সাইকোটিকের মতো ধারাবাহিকভাবে ডিপ অ্যাটাচমেন্ট পাওয়া যাবে না। তবে সোরার সাথে যথেষ্ট মিল রয়েছে বিধায় সোরা থেকে টিউবারকুলার ডায়াথেসিসের পার্থক্য করা অতি কঠিন। তবে আমাদের ক্লাস যারা ধারাবাহিকভাবে দেখবেন, শুনবেন, জানবেন, এবং আমাদের জুম ক্লাসে যারা যোগদান করবেন বা করছেন, তাদের কাছে এগুলো অনেক সহজ হয়ে গেছে আল্লাহর অশেষ রহমতে। তো তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই ক্লাস। প্রথম তো তার কোনো ডিপ অ্যাটাচমেন্ট থাকবে না, তবে শিশুকাল থেকেই তার কিছু লক্ষণ আমরা আর্লিয়েস্ট লাইফে কিছু লক্ষণ তাকে দেখতে পাবো। সেটা হলো জন্মের দিন থেকেই তার ভ্রমণের আকাঙ্ক্ষা, ঘোরার আকাঙ্ক্ষা। শিশুকালে যখন যেদিন জন্ম করেছে ওই রাতে সে কান্না করবে, প্রচন্ড কান্না করবে, এবং ওই কান্না কোলে করে রাখলেই থামবে না। কোলে করে ঘুরিয়ে বেড়াইলে, এদিক ওদিক নিয়ে বেড়াইলে সে কান্না থামাবে। দিন নাই রাত্রে নাই, যখনই সে কান্না করবে তাকে নিয়ে তখনই ওই দেখেন মা দাদি এরকম কোলে নিয়ে নাচা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তার মানে ওই অবস্থা ছাড়া ওই শিশুর কান্না থামে না, সে থাকে না। এবং যখনই সে কোন রকম আই উই কথা বলা শেখে, তখনই কোলে সে বলে, আঙ্গুল দিয়ে দেখায়, উই ওই কান্না করে। ওই কান্না থামে না, ওই কান্নার ভিতর দিয়ে কোলে চলে সে বলে উই উই ওই,
মানে কোন দিকে যাবে বলতে পারে না, তবে আঙ্গুল দিয়ে দেখা ইশারা করে। এত অল্প বয়সে সে কোন দিকে যাবে, জায়গার নাই, দিক নির্দেশনা নাই, বোঝে না, জানে না, বুঝতে পারে না, কিন্তু আঙ্গুল দিয়ে দেখায় ওই ওই ওই, তার মানে ওইদিকে নিয়ে চলো, ওইদিকে নিয়ে চলো। আপনারা তখনই বুঝতে পারবেন যে হয়তো এই শিশুটি কোনো এক সময় টিউবারকুলোসিসের পেশেন্ট হবে। অতএব আর্লিয়েস্ট লাইফে একটা আমরা তাকে পাবো, সে হলো ঘুরে বেড়ানোর আকাঙ্ক্ষা, স্থির থাকতে সে পছন্দ করে না, কোলে নিয়ে ঘুরে বেড়াতে হয়, নাহলে সে ঘুম আসে না। এরপরে আছে আর্লি লাইফে ট্রাভেলিং ক্রিয়েটিভ অ্যান্ড কসমোপলিটন বাই নেচার। ট্রাভেলিং, ওই যে আর্লিয়েস্ট লাইফে যেটা শুরু হয়েছে, ওই যে ঘুরে বেড়ানো, শিশু ঘরের মধ্যে বাইরে কোথাও স্থির থাকে না, তার মা, তার দাদি, তার দাদা, কয়েকজন তার পিছনে সবসময় ব্যস্ত থাকে তার ঠেকায় রাখার জন্য, নাহলে ওই তেল ফেলাবে, ওই পানি ফেলাবে, ওই গিলাস ভেঙে ফেলবে, ওটা ফেলাবে, সেটা ফেলাবে, রাস্তায় দৌড়ায় চলে যাবে। আমার চেম্বার তো রাস্তার সাথে, এমন অনেক শিশু দেখেছি চেম্বার থেকে হুট করে দেখতে দেখতে রাস্তায় চলে গেছে, প্রায় গায়ের তলে মানে পড়ার মতো। এই ধরনের রোগীগুলো অধিকাংশই টিউবারকুলোসিসের হয়ে থাকে। প্রথম তো তার আর্লিয়েস্ট লাইফ থেকে যেটা শুরু হয়েছে ওটা আর্লি লাইফে বহাল থাকবে, ঘুরে বেড়াতে চাবে, আর তার থাকবে ক্রিয়েটিভিটি। শিশুকালে যে যখন সে কোনো কিছু চেনে না, বোঝে না, সে একটা কলম নিয়ে, একটা পেন্সিল নিয়ে, একটা কাঠি নিয়ে মাটিতে, পেন্সিল নিয়ে কাগজে একটা কিছু আঁকাবে, আর বলবে দেখো মা আমি তোমার ছবি আঁকছি, ও দাদা আমি তোমার ছবি আঁকছি, ও দাদা দেখো আমি একটা ফুল আঁকছি, দেখো আমি একটা পাখি এঁকেছি। আসলে কিছু হয় নাই, আঁকা হয় নাই, কিন্তু তাও নির্বিঘ্নে নিজের মনের মতো করে ও নিজের মাধুরী দিয়ে এগুলো আঁকে। আর সে মনে করে যে এটাই অনেক সুন্দর, এটাই অনেক ভালো, হ্যাঁ খুব সুন্দর ছবি হয়েছে, এটা মনে করে সে কি করে ওই দেখায়, দাদা দাদিকে দেখায়, মাকে দেখায়, বাবাকে দেখায়, ভাই বোনকে দেখায়। আবার যে সকল শিশু দেখবেন ওই একটা খুলে আরেকটা বানায়, হয়তো বাবার টর্চ লাইট, নতুন টর্চ লাইট খুলে নিয়ে 5 বছর দিয়ে আর একটা কিছু বানাচ্ছে, অথবা দেখা যাচ্ছে কাগজ দিয়ে ঘুড়ি বানাচ্ছে, পলিথিন দিয়ে ঘুড়ি বানাচ্ছে, অথবা দেখা যায় বোট বানাচ্ছে, নৌকা বানাচ্ছে, প্লেন বানাচ্ছে, উড়াচ্ছে। সবসময় বিভিন্ন কিছু মাথার ভিতরে সৃষ্টি করা, তৈরি করার প্রবণতা তার দেখা যায়। আর একটু বড় হলেই তারা কবিতা লেখে এবং গান করে, নিজের অনেক ছন্দ মিলাই কথা বলে। মানে তার প্রতিভা দেখলে মানুষ আশ্চর্যজনিত হয়ে যায় যে এত শিশু তার দ্বারা কি করে সম্ভব, এত সুন্দর একটা কবিতা লেখা, এত সুন্দর একটা পাখি আঁকা, এত সুন্দর একটা নৌকা আঁকা, এবং তার আলাদা কিছু যোগ্যতা, আলাদা কিছু ক্রিয়েটিভিটি, নতুনত্ব কিছু তার ভিতরে থাকে। সেটাই হচ্ছে এই আর্লি লাইফের আর্লি লাইফের আপনার ক্রিয়েটিভিটি। অর্থাৎ যদি কারো জিজ্ঞাসা করে যখন এরকম কিছু পান যে ট্রাভেলিং তার পছন্দ এবং তার স্থির বা বিভিন্ন কিছু তার টিউবারকুলোসিসের দিকে ধাবিত করে, কোনো ডিপ অ্যাটাচমেন্ট নাই, তখনই আপনি তাকে শুনতে পারেন যে আপনার জীবনের শিশুকালে নতুনত্ব কি ছিল, যা অন্য শিশুর থেকে আপনার কিছু পার্থক্য, কিছু ভিন্নতা প্রকাশ পায়, এমনকি যোগ্যতা আপনার শিশুকালে ছিল। তখন সে বলবে আমি কবিতা লিখতাম, আমি ঘুড়ি বানাইতে পারতাম। তাহলে আমরা পেশেন্টকে জিজ্ঞাসা করব যে আপনার নতুনত্ব কি ছিল। তখন তার ভিতরে যদি ক্রিয়েটিভিটি থাকে সে বলবে আমি ছোটবেলায় গান গাইতে পারতাম, কবিতা লিখতে পারতাম, ছবি আঁকতে পারতাম, এরকম ভাবে ঘুড়ি বানাইতে পারতাম,
নতুন এমন একটা জিনিস বানিয়েছিলাম যেটা আহ, মানে তার কোনো উদাহরণ নাই, দ্বিতীয়টি নাই, এরকম কিছু আমি তৈরি করেছি। এবং আমার এখনো আকাঙ্ক্ষা আছে, আমি এটা করব সেটা করব, অনেক কিছু। তো আমার চিন্তাধারায় দেখেছি যারা শিশুকাল থেকে কৈশোর থেকে যারা কবি, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মানে প্রতিভা যাদের শিশুকাল থেকে এ ধরনের হয়, তারা মূলত বেশিরভাগ ক্ষেত্রেই টিডির অর্থাৎ টিউবারকুলার ডায়াগনোসিসের দর্শনের মানুষ হিসাবে আমি দেখতে পেয়েছি। তো যাই হোক, ক্রিয়েটিভিটিটা আমরা বুঝতে পারলাম। এরপর হলো কসমোপলিটন। কসমোপলিটন অর্থাৎ ওই সেই সোরা, যেমন কসমোপলিটন এও সে কসমোপলিটন, অর্থাৎ সে বিভিন্ন জায়গায় ভবঘুরের মতো ঘুরে বেড়ায়, লক্ষ্যহীন উদ্দেশ্যহীন ভাবে প্রথম দিকে তার জীবন এই আর্লি লাইফে কাটে। মনোযোগ দিয়ে অনেক সময় অনেক পেশেন্ট আছে যে লেখাপড়া করে, অনেক সময় করে না। আবার দেখা যায় যে লেখাপড়া বই নিয়ে স্কুলে গেছে, ওই বই স্কুলে থেকে আর এক বন্ধুর বাড়ি বেড়াতে চলে গেছে। আবার দেখা যাবে যে বিকালবেলা হয়তো খেলতে গেছে, বাড়ি আসে নাই, চলে গেছে বন্ধুর বাড়ি, পরের দিন আসছে, বাবা মায়ের দিকে খুঁজে বেড়াচ্ছে। এই ধরনের কসমোপলিটন হ্যাবিট তার এই দর্শনে, জীবন দর্শনে পাওয়া যাবে, বিশেষ করে আর্লি লাইফে। তাহলে আমরা আর্লিয়েস্ট লাইফ এবং আর্লি লাইফের ডায়াথিসিসের যে লক্ষণগুলি, দর্শনের যে ধারাগুলি আমরা বুঝতে পারলাম, যে এগুলি অন্য অন্য দর্শনের থেকে একটু ভিন্ন, এবং তার দ্বারা আমাদের কি করতে হবে, আমাদের পার্থক্য বিচার করতে হবে। যেমন আপনার কসমোপলিটনের ক্ষেত্রে সোরার সাথে কেমনি পার্থক্য করেন? সোরা ভ্রমণ করে বব ঘুরিয়ে বাদামের মতো, তার কোনো উদ্দেশ্য থাকে না। হালবিহীন নৌকা, বাতাসে যেদিকে খুশি সেদিকে নিয়ে যায়, তদ্রূপ এই সোরার দর্শনের রোগী এরকম ঘুরে বেড়ায়, কোনো উদ্দেশ্যবিহীন ভবঘুরের মতো ঘুরে বেড়ায়। কিন্তু টিউবারকুলার ডায়াথিসিসের পেশেন্ট, দর্শনের রোগী, সে উদ্দেশ্য নিয়ে কোথাও যায়, কোনো দর্শনীয় স্থান দেখার তার বেশি মনের চাহিদা থাকে। যেমন কুয়াকাটা, ওই কক্সবাজার, আপনার বগুড়ার মহাস্থানগড়, এইসব দর্শনীয় জায়গা ঘুরে ঘুরে দেখতে তার খুব পছন্দনীয়, এবং সে স্থানীয় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতে তার খুব ভালো লাগে। নদী, নদীর কুল, এবং সেখানে যে সে কবিতা রচনা করে, নদীর কূলে বসে বসে গান করে। আবার দেখা গেছে যে ওই একটা মাঠ, বিরাট মাঠের পাশে বসে সে গান করতেছে, মনের সুখে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এই হলো আপনার টিউবারকুলার ডায়াথিসিসের কসমোপলিটন। একেবারে সুরার মতো উদ্দেশ্যবিহীন না, এর কিছু উদ্দেশ্য, দেখার উদ্দেশ্য, জানার উদ্দেশ্য, বিভিন্ন কিছু জানার উদ্দেশ্য। ওই এক গ্রামে পাখি, অনেক পাখি, সেই পাখি দেখার জন্য উদ্গ্রীব। ওই অমুক জায়গায় পুকুরে বড় বড় মাছ, সেই মাছ দেখার উদ্দেশ্য। ওই বাগেরহাট মাজার দেখার খুব আকাঙ্ক্ষা। এই অদম্য ঘুরিয়ে বেড়ানো দেখার আকাঙ্ক্ষা সে কোনো মতেই দমিয়ে রাখতে পারে না। অনেক সময় তার টাকা না থাকলেও ধার করে নিয়ে এই সব জায়গায় সে ঘুরতে যায়। এটা হলো টিউবারকুলার ডায়াথিসিসের কসমোপলিটন। বেসিক ক্যারেক্টার আমরা দেখতে পাই কসমোপলিটন ফরএভার, মানে এই যে ভ্রমণের আকাঙ্ক্ষা, ঘুরে বেড়ানোর আকাঙ্ক্ষা, দেখার আকাঙ্ক্ষা, তার কখনোই বন্ধ হয় না। এবং অন্যদের জন্যে, অন্যের উপকারের জন্যে তার এই সময় চিন্তা ভাবনা মাথার ভিতরে প্রকট আকারে দেখা দেয়। নিজের বাড়ি খাবার নাই, নিজের স্ত্রী সন্তানাদি কাপড় চোপড় নাই, ওই আর এক গ্রামের এক সলিমুদ্দিন
বউ তার অসুখ, হাসপাতালে নিয়ে গেছে, তার উপকার করছে, নিজের পকেটের টাকা যা বাজার করার জন্য বাজারে গেছিল ওই টাকা ওই যা খরচ করে সন্ধ্যায় ফিরছে, সদাই নাই, খালি ব্যাগ। স্ত্রী বলতে সদাই কো, ও আর বলিস নে, অমকের বউ খুব অসুস্থ, তারে নিয়ে হাসপাতালে গেছিলাম, আমি না থাকলে তো বাঁচতই না, ওই জন্য যা খরচ পাতি হয়ে গেছে, দেখ পরের প্রকার একটু কষ্ট করতে হয়, আজকে ওই যা আছে ওই ঘন্ট টন্ট করে রান্না কর, ওই খাই। এই হলো আপনার টিউবারকুলোসিসের কষ্টফুল, মানে নিজের থুয়ে পরের উপকার। সে মনে করে টিউবারকুলোসিসের পেশেন্ট মনে করে, ছোট থেকে মনে করে এই সমগ্র আসমান একটা বিল্ডিং এর ছাদ, আর এর নিচেই যারা বসবাস করে সবাই একই পরিবারের লোক, সবাই সমান, সবার অধিকার সমান, সবাই সবার উপকার করবে, সবাই সবার খোঁজ খবর নেবে, সবাই সবার বিপদে সাড়া দেবে, আমরা সবাই এক, কোনো পার্থক্য নাই কারোর ভিতরে, কোনো ভেদাভেদ নাই, সবার উপকার করতে হবে। এই ধরনের চিন্তা ভাবনা সে সবসময় করে। কিভাবে মানুষের উপকার করা যায়, কিভাবে মানুষের ভবিষ্যতে তাদের সমস্যা দূর করা যায়, তার সামর্থ্য কুলায় না, অথচ সে এগুলো করতে থাকে। দেখা গেছে যে নিজের স্ত্রীর কাপড় ছেঁড়া, পরনে কাপড় নাই, আর একজন গরিব লোক যখনই বলছে যে দেখো ভাই, আমার এই ঈদে কাপড় কেনার টাকা নাই, আমার এখানে কাপড় কিনে যা, এই 500 টাকা নে, কিনে নে কাপড়, পকেটে টাকা আছে, চাইলে দিয়ে দিবে। আমি দেখেছি এমন অনেক লোক যে দিতে দিতে বাসের ভাড়া পর্যন্ত নাই, এক জায়গায় গেছে বেড়াইতে, সেখান থেকে টাকা দিতে দিতে বাসের ভাড়া নাই, ওই বাসের কন্ট্রাক্টর বলতেছে ভাই আমার ভাড়া নাই, ওই দিয়ে ফুরাই গেছে। এইভাবে তার স্বভাব, নিজের চিন্তা, নিজের ভবিষ্যতের চিন্তা সে কখনো করে না, সে শুধু পরের চিন্তা, পরের ভবিষ্যৎ, পরোপকারী। যথেষ্ট দানশীল, মসজিদ মাদ্রাসা বিভিন্ন ধরনের আপনার অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, সভা সমাবেশ, এরপরে বৃদ্ধাশ্রম, এতিমখানা, সব জায়গায় তার কম বেশি দান আছে। এবং এই লক্ষণ দেখেই, এই দানশীলতা, এই ভ্রমণের আকাঙ্ক্ষা, পরোপকারীর এই দর্শন দেখেই একজন পজিটিভ হোমিওপ্যাথি ডাক্তার বুঝতে পারে যে এই লোক মানুষের উপকার করছে বটে, অচিরেই জটিল রোগে আক্রান্ত হবে। এবং যখন সে এই জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যায়, মানুষ তার জন্য কি করে, হায় আফসোস করে, হায় লোকটা কত ভালো ছিল, পরোপকারী ছিল, আজ অল্প বয়সে সে চলে গেল। তার এই লক্ষণগুলি বলে দেয় সে অল্প বয়সেই জটিল রোগে আক্রান্ত হবে, এবং যে রোগ হয়তো তার জীবন কেড়ে নেবে। তো এই পরোপকারী করা তার দোষ না, করুক, কিন্তু আমরা চিকিৎসার মাধ্যমে তাকে এই টিউবারকুলোসিস জেনেটিক্যালি যে ওভার অ্যাক্টিভ আছে সেটাকে ইনঅ্যাক্টিভ করে সে যাতে জটিল রোগে আক্রান্ত না হয়, একজন পজিটিভ হোমিওপ্যাথ বা রিয়েল হোমিওপ্যাথি ডাক্তার সেই কাজটি করে থাকে। অনেক মানুষ আছে চেয়ারম্যান, মেম্বার বা বড় কোনো রাজনৈতিক নেতা হয়ে অনেক অর্থ জোগাড় করে একদম নিজে সুখ শান্তিতে বসবাস করে। অনেকেই দেখবেন সামান্য মেম্বার বা চেয়ারম্যান যা হয়েছে, দেখা গেছে নিজের সম্পদ মানুষের ভিতরে দিতে দিতে আস্তে আস্তে গরিব হয়ে গেছে, ফকির হয়ে গেছে। এখন আর তার কেউ আদর করে না, এখন তার কেউ ডাকে না, এখন তার কেউ খাবার কিনে দেয়, মানে খাবার দাবারের বা বাড়ির সমস্যা সেই ব্যবস্থা কেউ করে না। এমনই আমার সামনে কত চেয়ারম্যান, কত মেম্বারের অবস্থা। পরোপকারী চিন্তা ভাবনা
মানুষের সমাজের উপকারের জন্য চিন্তা ভাবনা করে অনেক সময় সে এইসব চেয়ারম্যান মেম্বার বা বিভিন্ন সে নির্বাচন করে এবং মানুষের তাকে স্বতঃস্ফূর্তভাবে তার কার্যক্রমে খুশি হয়ে তাকে ভোট দেয়, সে হয় জনপ্রতিনিধি। আর এই অবস্থায় সে সবসময় থাকে, বাড়ি ঘরে ছেলে মেয়ে সে মানুষ করতে পারে না, লেখাপড়া করাইতে পারে না, তার স্ত্রী শান্তিতে থাকে না, অথচ দেখা যায় সে পথে পথে ঘুরে ঘুরে মানুষের উপকার করছে, কাপড় চোপড় দান করছে, টাকা পয়সা দান করছে। এই যে দানশীল আর ভ্রমণশীলতা, এইটাই হচ্ছে টিউবারকুলোসিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শন। যেখানে ভ্রমণশীলতা নাই, ভ্রমণের ইচ্ছা নাই, আকাঙ্ক্ষা নাই, যেখানে মানুষের পরোপকারের আকাঙ্ক্ষা নাই, সেখানে টিউবারকুলোসিস হতে পারে না। যেখানে ক্রিয়েটিভিটি নাই, শিশুকালে ক্রিয়েটিভিটি ছিল না, এখনো নাই, সেখানে টিউবারকুলোসিস হবে না। কয়েকটা জিনিস থাকতে হবে একত্রে এই টিউবারকুলোসিসের 2 ডিজিজের রোগীর মধ্যে। আর তাকে ইনঅ্যাক্টিভ করার জন্য ডাক্তার শ্যামল কুমার দাস যে ওষুধটি সিলেক্ট করেছেন সেটা হলো ড্রোসিরা। এই ড্রোসিরা প্রয়োগ করতে হলে আপনাকে সেকেন্ড সাইকেল নির্বাচন করতে হলে আপনাকে এইগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে আপনার তার ভিতরে কতটুকু আছে সেটা বের করে নিয়ে আসতে হবে। যদি সম্ভব হয়, যদি টিউবারকুলোসিস হয়, তাকে সেকেন্ড সাইকেল ড্রোসিরা প্রয়োগ করতে হবে। তবে তার যে কোনো সময় টিবি রোগ হতে পারে, যে কোনো জায়গায় টিবি রোগ হতে পারে। এই টিবি রোগ যদি তার হয়ে থাকে তাহলে ড্রোসিরা প্রথম সাইকেলে প্রয়োগ করা যাবে না। এটা একটা গুরুত্বপূর্ণ সতর্কতার বিষয় যে ড্রোসিরা কোন রোগীর জীবদ্দশায় যদি টিবি রোগ হয় বা যক্ষা হয় তাহলে তাকে কখনোই ড্রোসিরা প্রয়োগ করা যাবে না। কারণ ড্রোসিরা টিউবারকুলাম বোভিনামের চেয়েও গভীর ক্রিয়াশীল এবং দর্শন পরিবর্তনকারী একটি মেডিসিন। কেন, সেই ব্যাখ্যা দিতে গেলে অনেক বড় হয়ে যাবে, আমি সেদিকে যাব না। পরীক্ষা নিরীক্ষা গবেষণা করে দেখা গেছে যে ড্রোসিরা হলো সবচেয়ে গভীর ক্রিয়াশীল মেডিসিন, যেটা টিউবারকুলাম বোভিনামের চেয়েও ছেড়ে গেছে। অতএব ড্রোসিরা প্রয়োগ করতে হলে তার টিবি রোগ হয়েছিল কিনা এটা অবশ্যই আমাদেরকে জেনে নিতে হবে। তার জীবদ্দশায় কখনো টিবি রোগ হয়েছিল কিনা বা যক্ষা হয়েছিল কিনা অবশ্যই জেনে নিতে হবে। যদি থাকে তাহলে সেকেন্ড সাইকেলে বাদ দিয়ে তাকে ওষুধ সাইকেল ঘোরাইতে হবে। কয়েকবার ঘোরানোর পরে শেষের দিকে যে ড্রোসিরা প্রয়োগ করতে হবে। তাও যদি সেটা পজিশন সাপোর্ট করে, একজন ফিজিশিয়ান পজিটিভ হোমিওপ্যাথি অভিজ্ঞ ডাক্তার সেটা বুঝবে। এবং প্রেজেন্ট লাইফে আনসেলফ বেসিস ক্যারেক্টার, অর্থাৎ ওই ভ্রমণশীলতা, ওই কসমোপলিটন ক্যারেক্টার, ওই আপনার দানশীলতা, ওই ক্রিয়েটিভিটি, পরোপকারী, এই সব তার বর্তমান পর্যন্ত যদি বহাল থাকে তবে তাকে ড্রোসিরা প্রয়োগ করা যাবে। সম্মানিত ডাক্তারবৃন্দ, যদি পান উপযুক্ত ক্ষেত্রে প্রয়োগ করবেন সেকেন্ড সাইকেল হিসাবে, দেখবেন অতি সুন্দর তার চারিত্রিক দর্শন চেঞ্জ হবে। নিজের কথাও সে মানুষের উপকারের সাথে সাথে নিজের কথাও সে ভাবা শুরু করবে, এবং জটিল রোগ থেকে সে মুক্তি পাবে। তাহলে টিউবারকুলোসিসের দর্শন নির্বাচন করা খুব কঠিন না, অতি সহজ। আর সহজগুলোই আপনাদের সামনে আমি আগে ক্লাসে তুলে ধরছি, জটিলগুলো আমি পরে আলোচনা করব। কারণ আমি নিজেও খুব একটা বড় ধরনের পণ্ডিত নই। এই পজিটিভ হোমিওপ্যাথি ডাক্তার হিসাবে আমি যতটুকু জানি সেটাই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার এই চেষ্টা। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।